শুভ সকাল প্রিয় সুধী, সুশীল ও বিদ্বজ্জন। হৃদয়ের গভীরে গিয়ে একটি কথা উপলব্ধি করার কথাই ভাবছি আমরা সবাই, কিন্তু সত্যি কি আমরা তা উপলব্ধি করতে পারছি? স্বাধীনতার 1947 সাল থেকে এই 77-78 বছর পর্যন্ত আজও সেই বেদনা আবহমান কাল ধরে বয়ে বেড়ানোর মতো যন্ত্রণা আমরা একে একে বয়ে চলছি। তবেও কোথাও শেষ হচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে মনুষ্যত্বের বিবেক দিয়ে যদি আমরা উপলব্ধি করতে যাই, আমরা বুঝতে পারবো, সত্যিই বুঝতে পারবো। একবার ভাবুন, হৃদয়ের গভীরে গিয়ে যন্ত্রণাটা কত বড়। ঘটনা নাম্বার 1, সদানন্দ কাকা রেলপার সংলগ্ন বাজারের স্টেট ব্যাংকের কাছেই একটি ভ্যানের উপর বসে ফুল বিক্রি করেন। তার 2 ছেলে মাঝে মাঝে কখনো তাকে সহযোগিতা করেন। আমি সদানন্দ কাকাকে দেখছি আজ থেকে 24-25 বছর ধরে। এই সদানন্দ কাকারকে নিয়ে আমাকে একদিন আমার কৌতূহল হলো, সদানন্দ কাকার বাসস্থান কোথায়। ধীরে ধীরে সদানন্দ কাকার সাথে মিশে তার ভিতর ঢুকে জানলাম সদানন্দ কাকা রেল প্ল্যাটফর্ম সংলগ্ন যে সরকারি জায়গা, সেখানেই প্ল্যাটফর্ম থেকে একটি অংশের সাথে টিনের চাল এবং অ্যাসবেস্টস বিভিন্ন প্লাস্টিক দ্রব্যাদি দিয়ে তিনি তার আবাস গড়েছেন, এবং সেই আবাসে তিনি টানা 24-25 বছর আমি তাকে দেখছি। প্রশ্ন হলো, সদানন্দ কাকা কে এবং কেন তিনি এই সদানন্দ কাকার প্ল্যাটফর্ম সংলগ্ন স্থানে বাড়ি? আরও জানতে ইচ্ছা হলো। জানলাম সদানন্দ কাকা দেশভাগের বলি সেই একজন মানুষ। দেশভাগ আসলে মূলত 2টো থিওরির উপর স্টাবলিশড হয়েছিল। যদিও দেশভাগ হয়েছিল সম্পূর্ণভাবে ধর্মের ভিত্তিতে, কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার দরুন সমাজের বর্ধিষ্ণু অংশের মানুষ দেশভাগের এই বিলোপহীন যন্ত্রণা উপলব্ধি করে তারা সাথে সাথে কেউ কেউ বিনিময় করেও চলে আসেন। যারা আর্থিকভাবে বর্ধিষ্ণু ছিলেন, শিক্ষায় বর্ধিষ্ণু ছিলেন, তারা সরাসরি চাকরি নিয়েও চলে আসেন। কিন্তু কারা পড়ে রইল সমাজের সেই মানুষ, যে প্রান্তিক মানুষদের কৃষিকাজ ছাড়া অন্য কোনো অগত্যর ছিল না, যে মানুষের আর্থিক সমৃদ্ধি একমাত্র কৃষি নির্ভর। মাছ ধরা যাদের পেশা, ধান কাটা যাদের পেশা, জমিতে নৌকা চালানো যাদের পেশা, সেই মানুষগুলো বুঝতেই পারল না রাতের অন্ধকারে কে বা কারা তাদেরকে নিজ ভূমে পরবাসী করবে। সদানন্দ কাকা বলল, 1947 আমরা অনেক ছোট ছিলাম, তখনও জানতাম না কিভাবে কি হলো। একদিন জানলাম পাকিস্তান আর্মি ভারত মাতৃকার যে অংশ খণ্ডিত হলো, সেই অংশের নাম হলো পূর্ব পাকিস্তান। সেখানে গম্ভীর বুটের আওয়াজে গ্রামের সকলের ঘুম ভাঙল। একদিন তারা জানতে পারলো এই অংশ নাকি পূর্ব পাকিস্তানে এখন পরিণত হয়েছে। সদানন্দ কাকা তার ঠাকুরদাদাকে জিজ্ঞেস করলো, কিভাবে, কেন হলো? বলে, সে তো আমরাও বলতে পারবো না। কাদের সিদ্ধান্তে? দাদুর কাছ থেকে কোনোভাবে জানতে পারলো সিদ্ধান্তটা হয়েছিল বম্বের কোন একটি ঐতিহ্যবাহী ঠান্ডা ঘরে বসে পণ্ডিত জওহরলাল নেহেরু, গান্ধীর তত্ত্বাবধানে এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে। তাদের 2জন মানুষের নেতৃত্ব এবং সিদ্ধান্তে আমরা হয়ে গেলাম পরবাসী, আমরা হয়ে গেলাম পূর্ব পাকিস্তান। সদানন্দ কাকার মনে যন্ত্রণাটা আরও উদ্বেলিত হয়ে উঠল। কালক্রমে একদিন বুটের আওয়াজ আরও গম্ভীর হয়ে আসতে লাগলো। গ্রামের পর গ্রাম খান সেনারা চষে বেড়ালো। তারা জানালো এদেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, অর্থাৎ ইসলাম যারা কবুল করবে না, ইসলাম মানুষ না যারা, তারা এই পাকিস্তানে থাকতে পারবে না। তাদের আবাসস্থল হিন্দুস্থান। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার ফলে হিন্দুদের স্থান হলো হিন্দুস্তান, আর মুসলমানদের হলো পাকিস্তান। পাক মানে পবিত্র স্থল বা স্থান ইসলামের ভাষায়। সদানন্দ কাকাদের একমাত্র সহায় সম্বল ছিল সামান্য এক টুকরো জমি চাষের আর মাছ ধরা। কিন্তু কালক্রমে নারকীয় যন্ত্রণা ভোগ করবার জন্য যখন তারা চোখের সামনে দেখল মা হচ্ছে বঞ্চিত, ধর্ষিত, লাঞ্ছিত, মাটি হচ্ছে রক্তাক্ত, সেই মাটি এবং মাকে কি করে তারা আর আপন ভাববে? রাতের অন্ধকারে বেশ কয়েক বছর পরে, 47-এরও বেশ কয়েক বছর পরে, রাতারাতি তারা একদিন কাঁথা, কম্বল, টোপর, ভারী পাতিল মাথায় চড়িয়ে নিয়ে রাতের অন্ধকারে ভারত বাংলাদেশের তথাকথিত সীমানা, তখনও হয়নি, তখন রয়েছে পাকিস্তান এবং ভারতের সীমানা, সেই সীমানা পার হয়ে তারা
এদেশে প্রবেশ করল। প্রবেশ করার পরে সহায় সম্বল বলতে সাথে যেটুকু কম্বল ছিল সেটুকুই তাই নিয়ে উদ্বাস্তু হলেন এখানে। এই উদ্বাস্তু হওয়ার পর চলল জীবন সংগ্রামের পালা। সেটা কেমন, বাসস্থান কি হবে, খাদ্য কি হবে, তার যন্ত্রণায় ধুঁকতে লাগলেন সদানন্দ কাকার। আজও কিন্তু বাসস্থান হয়নি, বাসস্থানের সংস্থান করতে পারেননি, কারণ সামান্য ফুল বিক্রয় করে 4-5টা পেট চালিয়ে কি করে তার সহায় সম্বলহীনভাবে এই তথাকথিত শহুরে এলাকায় জায়গা বা বাড়ি তৈরি করার সামর্থ্য তার 25, 30, 40 বছরে হলো না। আজও তিনি রেলপারেই থাকছেন এবং থাকলেন। ভাবুন এর জন্য কে দায়ী, কে এই সদানন্দ কাকীদের ভূমিহীন করল, কাদের জন্য সদানন্দ কাকারা তাদের ন্যূনতম বাসস্থলটুকু হারালেন। বাকি তো সব রয়েই গেল। যন্ত্রণা কি তারপরেও মিটছে? মেটেনি। কতিপয় কিছুদিন ধরে যে নারকীয় অত্যাচার চলছে তারও অর্থ কিন্তু একই, সেই দেশভাগ। কারণ তারা হিন্দু, যারা রয়ে গেলেন প্রান্তিক গরিব মানুষ, তাদের উপর অকথ্য অত্যাচার চলল। 5ই আগস্টের শেখ হাসিনা সরকার নির্বাসিত হওয়ার পরে সে ভয়ঙ্কর অত্যাচারে আবার মা হলো ধর্ষিতা, লাঞ্ছিতা, নিগৃহীতা, বোন হলো ধর্মান্তরিতা, আর মাটি হলো রক্তাক্ত। চলছে তো চলছেই। কেন? শুধুমাত্র দোষ একটাই, তাদের ত্রুটি একটাই, তারা কেন ওই ইসলামিক কালচারে কথা বলে না, ইসলামিক সংস্কৃতি পালন করে না, ইসলামকে কেন হৃদয়ে লালন করে না। কিন্তু ভাবতে পারেন, সারা পৃথিবীতে আমরা কখনো কখনো ভাবি এবং বলি যে পৃথিবীর সহাবস্থান তৈরি করতে গেলে ইকোসিস্টেম দরকার। ইকোসিস্টেম কি? অর্থাৎ গাছের উপর মানুষ নির্ভরশীল, মানুষের উপর বিভিন্ন জীবজন্তু নির্ভরশীল, সূর্যের আলোর উপর নির্ভরশীল সমগ্র জীবজগৎ, এভাবে একটা ইকোসিস্টেম চলে। মানব সভ্যতায় কি ঠিক সেই একই রকম প্রয়োজন নয়? একটা জনগোষ্ঠী থেকে যদি একটা জাতিকে বিলুপ্ত করার চেষ্টা হয়, সেটা কি মানব সভ্যতার ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় নয়? কিন্তু কি করি আমরা বলুন? তার বিরুদ্ধে আমরা কি কোনো প্রতিবাদ করতে পারলাম? ইভেন স্বাধীনতার 77-78 বছর ভারতের পার্লামেন্টে কোনো আলোচনা হয়েছে আজ পর্যন্ত? হয়নি। কেন হয়নি বলুন তো? শুধুমাত্র আমরা যুগ যুগ ধরে, এই সনাতনী মানুষরা যুগ যুগ ধরে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়নি, বিচ্ছিন্নতা বোধ তাদের মধ্যে চলে আসছে, তাই তারা কার গেল আর কার কি থাকলো এ নিয়ে কখনো ভাবেনি। কিন্তু ভেবেছে যারা, তারা অন্তলীন হয়েছে, তারা হারিয়ে গেছে, তারা ভবিষ্যতে হয়তো আরও হারিয়ে যাবে। সেই জন্যই জীবনানন্দ, আপনারা অনেকেই জেনে থাকবেন জীবনানন্দের কথা। জীবনানন্দ তার শেষ জীবনে বেমালুম খেয়ালহীনভাবে কলকাতায় ট্রাম চাপা পড়ে মারা পড়েছিলেন। কেন? দেশভাগের যন্ত্রণাটা তিনি বইতে পারেননি। তার ইচ্ছে হয়তো কোনো দিন আর পূরণ হবে না। গাঙুরের জলের ঢেউ, রূপসা নদীর ঘোলা জল, শঙ্খচিল, ডাঙে ফেরা, তীরে ভেরা, সন্ধ্যার আধার নেমে আসা, কাকতালীয় নবান্নের গন্ধ, আর কোনো দিন তিনি ফিরে পাবেন না নাটোরের বললতা সেনকে। তাই হয়তো জীবনানন্দ দাশের মতো হাজারো চিন্তাশীল মানুষ এই পৃথিবী থেকে বিলুপ হয়ে যাবেন, এই ভারত ভূমি থেকে চেতনহীন হয়ে যাবেন আবহমানকালের এই যন্ত্রণা নিয়ে। আসুন একবার ভাবি, একবার চেষ্টা করি, কেন এর গভীরে যন্ত্রণাটি কোথায়? নির্মূল করা যায় নাকি? এখনও গভীরভাবে চিন্তা করলে, সবাই মিলে এগিয়ে আসলে নিশ্চিত কোনো না কোনো পথ বেরিয়ে আসবে। নয়তোবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মই বাস্তুতন্ত্রের মতো, যেমন প্রয়োজন বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখা, তেমনি আমাদের এই সহাবস্থান সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে আমাদের সচেতনতা, বিবেক বোধ, চেতনা জাগ্রত না হলে আমরাও বাস্তুতন্ত্র যেমন ভেঙে যায়, আমরাও আমাদের চেতনার জাগ্রত জগতে ভেঙে বিলীন হয়ে যাব। বিবেকানন্দদের মতো আমাদেরও আর কোনো দিন সমৃদ্ধ বাংলার স্বপ্ন হবে না। বিবেকানন্দের মতো আমাদেরও আর কোনো দিন চিকাগো ধর্মসভা নিয়ে মহৎ বাণী হৃদয়কে আলোড়িত করবে না। জীবনানন্দের গাঙুরের জল আর কোনো দিন আমরা খুঁজে পাবো না। ধন্যবাদ।